ভোটারের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং যারা বেনাগরিক হয়েছেন তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ভয়ও দেখানো হচ্ছে। বাংলার নাগরিকরা এই বিষয়ে আতঙ্কিত রয়েছে, কি বলবেন? দেখুন, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি সরকার বাংলাকে দখল করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করছি যে 91 লক্ষ মানুষই নয়, এখানে 1.5 কোটি মানুষকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন হতে চলেছে বা দামামা বেজে গেছে, এই নির্বাচন কখনো গণতান্ত্রিক দেশে নির্বাচন হতে পারে না। এই নির্বাচন হচ্ছে প্রহসন, আর এই প্রহসন বন্ধ হওয়াটা দরকার। কারণ যে মানুষগুলোকে আজকে বেনাগরিক করে দেওয়া হয়েছে, তাদের রায় যদি নির্বাচনের মাধ্যমে পেশ না করতে পারে, তাহলে গণতান্ত্রিক উপায়ে কোনো সাধারণ নাগরিকের প্রতিফলন হতে পারে না। তার জন্য এটাও আমরা দেখেছি, যাদেরকে এসআইআর এর নাম করে আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি একাধিক ইস্যু করার পর আজকে নিয়ে এসেছে ট্রাইব্যুনালের আগে যে ডিলিট করে দেওয়া হলো, একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, যার কাছে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া পৌঁছাতে পারেনি, সামাজিকভাবে সে অনেক দূরে রয়েছে, সেই মানুষটা কি করে জানবে যে তার ডিলিট হয়েছে না সে এখনো ভোটার লিস্টে আছে? এটা তো সে জানতে পারছে না। এটা নির্বাচন কমিশন এবং রাষ্ট্রকে দায়িত্ব সহকারে তার কাছে পৌঁছানো দরকার, নোটিশ আকারে তার বাড়িতে পৌঁছানো দরকার, কিন্তু সেটা দায়িত্বহীনভাবে এরা কাজ করছে। আমরা মনে করছি যে রাষ্ট্র ঠিকমতো দুবেলা খেতে দিতে পারে না যে মানুষগুলোকে, এই রাষ্ট্র সঠিকভাবে স্থায়ী কাজ দিতে পারে না যে মানুষগুলোকে, সেই মানুষগুলোকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে। আপনারা দেখবেন, আজকে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য অনলাইনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের কথা বলা হচ্ছে। বেশ কয়েক বছর আগে সুপ্রিম কোর্ট বলেছিল যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবে কি করবে না সেটা জনসাধারণের ব্যাপার। তাহলে সুপ্রিম কোর্ট আবার নতুন করে আমাদের ওপরে, জনসাধারণের ওপরে তার একটা বোঝা চাপিয়ে দিচ্ছেন যে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য। এবার অনলাইনে আবেদন করার ব্যাপারে এরকম একটা সমস্যা আছে। আবার অফলাইনে যখন মানুষ আবেদন করতে যাচ্ছে, মানুষ শেষ দিশা পাচ্ছে না, অফলাইনে আবেদন করতে গিয়ে তাকে কোনো রকমভাবে কোনো চিটকুট বা রিসিভ কপি কিছু দেওয়া হচ্ছে না। তাহলে মানুষগুলো যাবে কোথায়? এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি হয়েছে, এই রাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষের জন্য ভাবছে কে? আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে যে দলগুলো আছে, সেই দলগুলো এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি। এই দলগুলো নিজেরা রাজনৈতিকভাবে তারা প্রচারের মধ্যে নির্বাচনকে নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ, যে মানুষগুলো নির্বাচন করে প্রতিনিধি তৈরি করে, সেই মানুষগুলোকে আজকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে। আমরা মনে করছি এটা প্রহসন, এটা মানুষের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে। আপনারা জানবেন যে শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ আমার বাড়ি, মুর্শিদাবাদে 4,55,000, ধরে নিতে পারি 5 লক্ষ মানুষকে বেনাগরিক করে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের মতো একটা বিধানসভাতে 67,000 মানুষকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তাহলে এগুলো কি হচ্ছে? এটাই কি তার প্রতিফলন যে তারা, শামশেরগঞ্জের মানুষ ওয়াকফ বিষয়ের ওপরে আন্দোলন করার কারণে তাদেরকে অন্যায়ভাবে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া, তাদেরকে গণতন্ত্রের উপায়ে না পেরে তাদেরকে অগণতান্ত্রিকভাবে তারা নির্বাচনের বাইরে এবং দেশের বাইরে করে দেওয়া? আমরা বাংলা কথাই বলি বলে আমাদেরকে বাংলাদেশি বলে তকমা লাগানো, আমাদেরকে রোহিঙ্গা বলে তকমা লাগানো, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস। যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন যে ইঞ্চিতে ইঞ্চিতে ওরা বুঝে নেবে, যারা ওরা বলতে থাকে যে চুন চুন কার নিকলেঙ্গে, যে রাষ্ট্রশক্তি বলতে পারে, সেই রাষ্ট্রশক্তিকে আমরাও বলতে চাই। আমরা বাঙালিরা আমরা জোরালোভাবে বলতে চাই যে ইঞ্চিতে ইঞ্চিতে তাদেরকেও, রাষ্ট্রবিরোধী যারা আছে, স্বৈরাচারী শক্তিদের বিরুদ্ধে আমরাও লড়াই দিতে জানি। আমরা এই লড়াই লড়ছি, আমাদের এই লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত এই এসআইআর এর সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন মানব না। এই এসআইআর বাতিল করতে হবে। তার পরেও যদি তারা নির্বাচন করতেই চায়, তাহলে 2025 সালের ভোটার তালিকাকে সামনে নিয়ে এসে নির্বাচন করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে মানুষকে, সেই ডিটেনশন ক্যাম্প যে বেনাগরিক করা হচ্ছে, তাদের ডিলিট করা হচ্ছে তাদের ট্যাক্সের টাকা, কিন্তু যাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাদের কিন্তু এখনো পর্যন্ত জিএসটি বা ট্যাক্স না দেওয়ার মতো কোনো নিয়ম বার করা হয়নি। তো সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, এটা নির্বাচন কমিশন বলেন বা এসআইআর এর নামে যে সুপ্রিম কোর্টের ওপর প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট এসআইআর এর নামে যে প্রশ্ন উঠেছে সেটাতে নীরব রয়েছে। মানে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রীয় সরকার
সকলে মিলে সাধারণ জনগণকে অন্ধকারে রেখে শুধু তারা, একটা কথা আছে না, কাশ্মীরকে ভালোবাসে না, মানে কাশ্মীরের জনসাধারণকে আমি ভালোবাসি না কিন্তু কাশ্মীরের মাটিটা আমার পছন্দ, ঠিক সেই জায়গাতে এসেছে তারা। তারা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তারা গদিতে বসবে, আমাদের ভোট নিয়ে তারা প্রতিনিধি তৈরি হবে, আবার ঠান্ডা করে বসে আমাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য নিয়ম বের করবে। এই নিয়মকে আমরা ধিক্কার জানাচ্ছি, এই আইনকে আমরা ধিক্কার জানাচ্ছি। ও সিস্টেম বদলনা হ্যাঁ जो সিস্টেম আইন নেই হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত আইন আইনের জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ জনগণ এই আইনকে মেনে নেবে। আর জনগণের বাইরে যে আইন যাবে সেটা জনগণের আইন হতে পারে না, নিয়ম হতে পারে না। জনগণ এর বিরুদ্ধে আওয়াজ তুলবে। এই যে ট্যাক্সের টাকা নিয়ে ওরা মাস্তি করছে, ফুর্তি করছে, এই সবগুলো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আজকে 91 লক্ষ মানুষকে অন্যায়ভাবে যে নির্বাচনের বাইরে তাকে বেনাগরিক করে দেওয়া ষড়যন্ত্র করছে, এটা বহুদিন ধরে হয়ে আসছে, আজকেও নতুন কিছু নয়। এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। ওরা শুভেন্দু অধিকারী তো বলেছে মুসলিমদের কি হবে দেখে নেবো, তাই জন্যই কি বাদ দিয়ে দিচ্ছে এই মুসলিম? আসলে শুভেন্দু অধিকারী যে জায়গায় আছে এই মানে ও ভালোভাবে জানে 2021 সালে যে নির্বাচন হয়েছিল, 2021-এর আগে এনআরসি নিয়ে আসা হয়েছিল বাংলাকে দখল করার জন্য। শুভেন্দু অধিকারী তারপরে তো আবার বিজেপিতে জয়েন করেছে। এই শুভেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারীর যারা সাকরেদ আছে তাদের দল, তারা মনে করছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলে আমরা বাংলাকে দখল করব, কিন্তু তারা ষড়যন্ত্র করেছে মানুষকে ডিভোটার করে নাগরিক বেনাগরিক করে বাংলাকে দখল করে। এগুলো হচ্ছে রাজনৈতিক ভাষা, এগুলো হচ্ছে রাজনৈতিকভাবে মানুষকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। শুভেন্দু অধিকারী, মানে এর নামটা আমাকে নিতে খারাপ লাগে, ই নিজেই রোহিঙ্গা। যদি দেখা যায় ও নিজেই রোহিঙ্গা, কারণ আমরা জানি আমাদের পূর্বপুরুষেরা, আমরা একসময় হিন্দু ছিলাম, আমরা দলিত ছিলাম, আমাদের যদি এখনো ডিএনএ টেস্ট করতে বলা হয়, আমাদের যদি কবরের মাটি নিয়ে এসে এখনো যদি ডিএনএ টেস্ট করা হয়, আমরা এদেশের আদিকালের নাগরিক, আমরা আদিবাসী দলিত আমরা ছিলাম, আমরা এদেশের অনার্য। যারা আর্য এদেশে এসেছে তারা হচ্ছে শুভেন্দু অধিকারী বা আরএসএস বিজেপি, এরা আগেও মানে ব্রিটিশদের হয়ে কাজ করেছে, দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, আজকেও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এদেশের নাগরিক, এতে প্রমাণ দেওয়ার কোনো জায়গা নেই। আমরা হিন্দু ছিলাম, আদিবাসী ছিলাম, দলিত ছিলাম, শুধু ওদের অত্যাচারের ফলে আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি, শুধু ওদের অত্যাচারের ফলে আমাদেরকে মানে জোর করে অত্যাচার করে আমাদেরকে হিন্দু থেকে আদিবাসী থেকে মুসলমান করা হয়েছে, আমরা মুসলমান হতে বাধ্য হয়েছি। আজকের তারিখেও সেই জায়গায় এসেছে। আপনারা জানবেন যে রাষ্ট্রের রাষ্ট্রপতিকে সংসদ ভবন উদ্বোধনে যারা প্রেজেন্ট থাকতে দেয় না, ইনভাইট করতে পারে না, সেই রাষ্ট্র নাকি আমাদের আদিবাসী দলিত হিন্দু এদেরকে নাকি সসম্মান ফিরে দেবে, নাগরিকত্ব ফিরে দেবে। এটা কখনো কাম্য হতে পারে না। এরা না হিন্দুদের প্রতিনিধি না মুসলমানের প্রতিনিধি, এরা হচ্ছে ওই ইহুদি নাসারা, বাইরের শক্তি নিয়ে এরা কাজ করে, এরা পুঁজিপতিদের কাছে বিক্রি হয়ে থাকে, এরা আদানি আম্বানির পুঁজিপতি মানে প্রতিনিধি। এরা মানে কোম্পানিদের কাছে, বিদেশি কোম্পানিদের কাছে দেশকে বিক্রি করে মানে নিজেকে ব্যালেন্স করে চলতে চাই। দেশকে ব্যবহার করে তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য, ক্ষমতা দখল করার জন্য মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে পারে। আপনি যে বললেন যে এরা হিন্দুদের প্রতিনিধি নয়, আর সেই প্রসঙ্গে একটা কথা বলি, ওড়িশায় অনেক পরিযায়ী শ্রমিককে মার খাচ্ছে, কি বলবেন সেটা? দেখুন তারা উড়িষ্যায়, বাংলায় কথা বলছে বলে তাদের রোহিঙ্গা বলে ডাকে। দেখেন উড়িষ্যাতে যেটা ঘটেছে, উড়িষ্যাতে বিজেপি সরকার আছে, বিজেপির কাজই হচ্ছে বাংলায় কথা বলা বা মুসলমান হওয়া, এটা শর্ত নয়। বিজেপির কাজই হচ্ছে মানুষে মানুষে লড়াই লাগিয়ে দেওয়া। এই যে 91 লক্ষ মানুষকে ভোটার করে দেওয়া হয়েছে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে, শুধু মুসলমানদের নয়। আমরা পার্সেন্টেজ দেখতে গেলে মুসলমান আছে, কিন্তু যেটা শুরুর দিকে আন্ডার এডুকেশন এবং ডিলিট, এই দুটো লিস্ট যখন পাবলিশ হয়, আমরা দেখেছি অধিকাংশ নন মুসলিম হিন্দু মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছিল। এই যে 91 লক্ষ মানুষের মধ্যে এখনো বলতে পারেনি নির্বাচন কমিশন কতজন মানুষ মৃত্যু, কতজন মানুষ শিফটেড, এটা কিন্তু পরিসংখ্যান দিতে পারেনি। নির্বাচন কমিশনের কাছে কতজন মানুষ আবেদন করেছিল, এটারও পরিসংখ্যান দিতে পারেনি। নির্বাচন কমিশন যে 91 লক্ষ মানুষকে বলেছে, এই যে ডাটা পেশ করেছে, এখানেও আমরা মনে করছি ষড়যন্ত্র করা হয়েছে। কারণ এটা শুধুমাত্র পেশ করেছে, কিন্তু কোন কারণে পেশ করে, মানে কোন কারণে ডিলিট করে দেওয়া হলো, এই ডিলিটের কারণ কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেনি। ডিলেটের কারণ দেখাতে পাচ্ছে না। তারা যে মানুষটা দিন আনে দিন খায়, যে মানুষটার কাছে কোনো খবর নেই, সেই মানুষটাকে যে ডিলেট করে দেওয়া হলো তার কাছে কোনো খবর নেই।
মানে একাধিক জায়গাতে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের সম্মুখীন নির্বাচন কমিশনকে হচ্ছে। আর এই নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই। আমরা পরিষ্কারভাবে বলছি, নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি সরকার, এই অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা বাংলাকে দখল করার অপচেষ্টা চালাচ্ছে। এরা নিজেদের ক্ষমতা চায়, মানুষকে ভালোবাসা নয়, মানুষে মানুষের সম্প্রীতি এরা চায় না, এরা ক্ষমতাটা চায়। তাতে মানুষ যদি হাজার হাজার মানুষ পৃথিবী থেকে চলে যায়, ভারতবর্ষ থেকে চলে যায়, তাদের কোনো যায় আসে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, ওদের কোনো যায় আসে না। ওরা চায় রাষ্ট্রীয় ক্ষমতা। তাই রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে আমাদেরকে, এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমরা জনসাধারণের কাছে আপিল করছি, আজকে আমার হয়তো ভোটার লিস্টে নাম আছে, ঠিক আছে, কিন্তু আগামীকাল যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবে, তখন কিন্তু এনআরসির মাধ্যমে সে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ওদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদেরকে কিন্তু বাংলা থেকে বিতাড়িত করবে। এনআরসি করে বাংলা থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করবে। ডিটেনশন ক্যাম্প করে, তারা ডিটেনশন ক্যাম্প করে তো ছেড়ে দেবে না, তাদেরকে গোলামি করানো হবে, কৃতদাসে পরিণত করা হবে। আমরা যেটা ইনকাম করতাম, যেটা আমার মুনিশ খরচা ছিল 500 টাকা, সেটা ওরা নিয়ে আসবে 100 টাকা। মানে আমাদের ওপরে বোঝার ওপর বোঝা চাপিয়ে দেওয়া হবে, আমাদের কোনো দাম দেওয়া হবে না, সাধারণ মানুষের কোনো দাম দেওয়া হবে না। ওরা যেটা নিয়ম জারি করবে সেটাই আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। মুলুক যার, ক্ষমতা যার, মুলুক তার, মানে এরকম স্বৈরাচারী সরকারের নীতি এরকম আছে। আমরা জানি, পূর্বেও ইতিহাস আছে, ব্রিটিশরা আমাদেরকে বুটের আওয়াজ দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যেই মাটিতে দীনেশ কার্তিক বাদল জন্ম নিয়েছে, যেই মাটিতে রামপ্রসাদ বিসমিলের জন্ম হয়েছে, যেই মাটিতে আশফাকুল্লাহ খান জন্ম নিয়েছে, এই মাটি আবার গজরিয়ে উঠবে। নেতাজির মাটিতে কখনো এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা আবার লড়াইটা দেব, আমাদের লড়াই কিন্তু চলছে। আবার গান্ধীজি আসবে, আবার নেতাজি আসবে, আবার সুভাষচন্দ্রের নেতৃত্বে বাংলা দেশ আবার জয় করবে। এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে সকলকে লড়াইটা করতে হবে।